দাদা কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ। দাদা আমরা আজকে একটু আমলাতন্ত্র নিয়ে কথা বলতে যাচ্ছি। হুম, তো আমলাতন্ত্র আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় মোটামুটি উন্নত দেশ থেকে শুরু করে আমাদের মতো বাংলাদেশেও আমলাতন্ত্র একটা জনপ্রিয় প্রশাসনিক কাঠামো। হুম, হুম, তো কিন্তু আমাদের দেশে আমলাতন্ত্র আর আমলাতান্ত্রিক জটিলতা, মানে আমলাতন্ত্রর খুব একটা ভালো ব্যবহার আমরা পাচ্ছি না, হুম, হুম, আউটকাম পাচ্ছি না। তারপর রিসেন্টলি যেই জুলাই অভ্যুত্থান হলো, এরপরও দেখা গেল যে এই আমলাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কিত প্রশ্ন আছে যে আমলা ওনারা রয়ে গেছে। আমরা বর্তমান সরকারের যেই চেষ্টা দেখতেছি, ওনারা চাইলেও এখানে আমূল পরিবর্তন আনতে পারছে না। হুম। এই যে আমলাতন্ত্রের যেই দুর্বলতাগুলো, বা আমরা কি জন্য আসলে আমলাতন্ত্রকে আধুনিকভাবে ব্যবহার করতে পারছি না, এই ব্যাপারে আপনার কি মতামত যদি একটু বলেন। হুম। এমনি আমলা, আমলা বাংলা আমলা বলি আমরা। ইংরেজি শব্দটা ব্যুরোক্রেসি। আর না, শুধু যদি আমলা বলেন তাহলে ব্যুরোক্র্যাট। আর ব্যুরোক্রেসি ওরা যেটা করে ওইটা হলো ব্যুরোক্রেসি। তো ব্যুরোক্রেসি নেগেটিভ হয়ে যাবে শব্দটা। যে ওই যে আপনি যেটাকে বললেন আমলাতান্ত্রিক জটিলতা, তাও তো জটিলতা শব্দটা অনেক কম নেগেটিভলি বলা শব্দ। যে আচ্ছা ঠিক আছে, এটা কোনো না কোনো কারণে একটা জটিলতা তৈরি হয়ে গেছে, এটা যেন সেটা বলতে যাচ্ছেন। কিন্তু ইনহারেন্টলি এটাকে আমলাতান্ত্রিকতা বলতে যা বোঝায় সেটা কিন্তু ইয়ে না, মানে অ্যাকসেপ্টেবল না, সেটা মার্জনীয় নয় এই ধরনের শব্দ কিন্তু আসলে। এনিওয়ে, তাহলে আমরা জিনিসটার পিছনে কে আছে, পিছনে মানে আমরা জিনিস ধারণাটা কোত্থেকে আসতেছে, ধারণাটার পিছনে আছে আসলে অ্যাকচুয়ালি মূল প্রশ্নটা, একেবারেই মুখ্য প্রশ্ন। মুখ্য প্রশ্নটা হলো যে কোনো একটা কাজ করতে গেলে পরে সেটা সরকার চালানো হতে পারে, একটা কারখানা চালানো হতে পারে। এই যে চালানো, বাংলার একটা শব্দ আছে, ফর্মাল শব্দ আছে, পরিচালনা বলি আমরা। এটারই উল্টো কথা হলো যে ডিরেকশন, ডিরেক্টর যেখান থেকে আসছে, যে আপনি কোম্পানির ডিরেক্টর যেমন হয়, তো সেরকম পরিচালনা বলতে যা বোঝায়, পরিচালনার আর ইংরেজি শব্দটা হলো ম্যানেজমেন্ট। কেন ম্যানেজ করতে পারেন কি ঠিক মতন এটাকে, কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কখন কোনটা, এই জিনিসগুলো যদি ঠিক মতন সাজায় দিতে পারেন আপনি, তাহলে অফিস চালানোটা বা কারখানা চালানোটা সহজ হবে। আর একটা কঠিন শব্দ আছে, বা কঠিন কঠিন না, মানে আরেকটা ধারণা আছে অর্থনীতিগত জিনিসটা, মূলত অর্থনীতিগত দিক থেকে এই ব্যাপারটা কি করে বোঝা। তাহলে মূল কথাটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট আপনার লাগবে, সেটা যেই কাজই করেন না কেন। ঠিক যেমন আপনার বাসার ভিতরে হয় না যে আপনি সকালে ঘুম থেকে উঠলে এখন কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, এটা তো একটা টাইম, এটা বলে টাইম ম্যানেজমেন্ট। বা কোন সময় করবেন, সকালে অফিস যাওয়ার আগে বা কাজে যাওয়ার আগে কি কাজ করবেন, কোন কোন জিনিস ফিরে আসার পরে করবেন বলে ফেলে রাখবেন। কারণ সকালে সব জিনিস করাটা খুব ইয়ে নয়, মানে টাইম কনজিউমিং না, বা আপনি মনে করছেন যে আর একটু সময় দেওয়া ভালো হতো, কিন্তু আপনি সকালে তাড়াহুড়োতে থাকেন, তো ওই সময় এটা দেওয়াটা ঠিক না। সে এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের কথাটা মানেই হলো গুছাই করা। আমরা বাংলায় যদি বলি তাহলে গুছিয়ে করা। কেন গুছিয়ে করার লাভটা কি আসলে? এইখান থেকে ভাগ হয়ে যাবে দুটো পথে। কমিউনিস্টরা মনে করে গুছিয়ে করার নাম করে, বুর্জোয়ারা, তাদের ভাষায় বুর্জোয়ারা, বুর্জোয়ারা গুছিয়ে করার নাম করে তারা প্রফিট ম্যাক্সিমাইজেশন করে, হুইচ ইজ ট্রু। আসলে আপনি যদি একটা কাজ দক্ষভাবে করেন, তাতে প্রফিট মানে তাতে লাভালাভ তো বেশি হবেই, স্বাভাবিক। কমিউনিস্টের যুক্তি হচ্ছে যে আপনারা প্রফিট বাড়ানোর জন্য এরকম ম্যানেজমেন্ট নিয়ে আসেন আর ম্যানেজমেন্টের কথা তোলেন। সে এইটা দিয়ে দক্ষতার নাম করে, দক্ষতা যেহেতু প্রফিটের জন্য করেন, এবং প্রফিট কমিউনিস্টদের চোখে হারাম জিনিস একটা, অতএব আপনার দক্ষ হওয়ার দরকার নেই। এখন এটা আমি গোয়ার থেকে বলতে পারেন, বাট হোয়াট এভার ইট ইজ, এটা এক্সট্রিমলি নেগেটিভ। শেষে অনেক কথাটা বলবো বিস্তারিত, কিন্তু শুরুতে একটু বলে দিই কেন নেগেটিভ জিনিসটা। সিম্পলি যে প্রায় আমি উদাহরণটা দিই, যে একটা যে কোনো প্রোডাক্ট আপনি বানাতে গিয়ে, ছোট্ট জিনিস একটা যেটা বানাতে হয়তো 1 মিনিট লাগে না, আপনি সেটা লাগাই ফেলাইছেন 24 ঘন্টা, এর ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়বে? ইন্ডিয়াতে নেহরু যখন ওই একই নিজে কামাবো নিজে খাবো টাইপের, যে আমরা বিদেশ থেকে কোনো জিনিস নিব না, এই যে ধারণাটা আছে, সেখান থেকে সে অ্যাম্বাসাডার গাড়ি নিয়ে এসে ইন্ডিয়াতে বানানো শুরু করছে। ওই অ্যাম্বাসাডার গাড়ি চলতেছে কতদিন, নেহরু তো মারা গেছে 64 সালে, অ্যাম্বাসাডার গাড়ি এখনো কলকাতায় আছে, এখনো হোল ইন্ডিয়াতেই আছে।
মাঝে খালি ইতালিয়ান ফিয়েট গাড়িটা নিয়ে আসছিল পরে। এনিওয়ে, যেটা মূল কথা, এই গাড়িগুলো সব হলো 50-এর দশকের এই মডেলগুলো বা গাড়ি সম্পর্কে এই ধারণাগুলো। এ কালে গাড়ির ব্যাপারে সবচেয়ে বেশি ডেভেলপ করছে চায়না, এই জাপানে। জাপানকে আপনারা সবসময় মাপতে হবে ওই জায়গা থেকে যে ওয়েস্টের যত ক্যাপিটাল রাইজ হয়েছে, মানে যে ক্যাপিটাল ইনভেস্ট করার সক্ষমতা বাড়ছে, এটা ইউজ করা হয়নি, ইউজ করা গেছে একমাত্র 45-এর পরে, এবং যুদ্ধ থেকে উঠে নিয়ে আসছে। যুদ্ধে ও তো হারু পার্টি, আমার যুদ্ধে ও তো অপোজিট পার্টি জাপান, তাকে সে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট দিয়েছে, দিয়ে নতুন করে দাঁড় করাইছে এটা। ফলে ওর ভিতরে নতুন টেকনোলজি, নতুন করে চিন্তা ভাবনা করে দেখার সুযোগগুলো সব ওখানে হয়েছে। যেমন খুব বাজে ধারণা বলি, এই যে সবকিছুকে প্লাস্টিক দিয়ে বানানো, প্লাস্টিকের আবিষ্কার এবং এরকম ব্যবহার, মানে প্লাস্টিক আগে কি ছিল, একটা মনে করেন প্রিন্টার কিনবেন, বানাবে না, প্রিন্টারের লোহা বাদে অন্য কিছু ছিল না, লোহা দিয়েই বানাতে হতো, তাই যদি আগের যুগে থাকতো। আর এই যুগে কেসিংটা থেকে শুরু করে, মানে ঢাকনাটা থেকে শুরু করে ওই ভিতরের ইভেন তার রোলার, গিয়ারের চাকা, এই সবগুলো পর্যন্ত প্লাস্টিকে তৈরি হচ্ছে। এই সব টেকনোলজি উদ্গাত হচ্ছে জাপান। এবং স্বভাবতই প্লাস্টিক যখন আবিষ্কার করা হয়, প্লাস্টিক এসব কাজে ব্যবহার করবে। প্লাস্টিক আর লোহার মধ্যে বেসিক ফারাক হলো, লোহাটা রিসাইকেলেবল, আপনার লোহা কখনো নষ্ট হয় না, এটা তো আরোই বেশি ব্যবহার করা যায়। আপনি যত যা কিছুই বানাইছেন ওটা টোকায় নিয়ে যেতে, এই যে দেখেন, বুঝবেন কি করে কোনটা রিসাইকেল ভ্যালু আছে এবং ন্যাচারাল রিসাইকেলেশন আছে। যেটা দেখবেন যে আমাদের সমাজে টোকায় জিনিস নিয়ে যাচ্ছে, আবার বিক্রি করবে বলে, এরকম যদি দেখেন কোথাও, তার মানে ওটা রিসাইকেলেবল হচ্ছে আসলে। তো এই যে রিসাইকেলেবল হয়েছে, সে আবার রিসাইকেল করতে চায়, করার সুযোগ আছে। এই যে লোহার টোকায় নিয়ে যাচ্ছে, কোথায় কেউ না কেউ আছে এটা কিনবে, আলটিমেটলি কোথায় যাচ্ছে, লোহার ফ্যাক্টরিতে যাবে। এটা লোহাটা গালায় দিলে আবার নতুন লোহা বানাতে পারেন আপনি। সো এটা হচ্ছে রিসাইকেলেবিলিটি। এই জিনিসটা আপনি প্লাস্টিক দিয়ে পারবেন না। ওয়ান্স বানাইছেন, এরপরে ওই যে পুরো সমুদ্র ডুবে গেছে প্লাস্টিকের বর্জ্যতে। এখন এটা বলা হচ্ছে যে আপনি সমুদ্রের মাছ খাবেন না। কেন? সমুদ্রের মাছে এই মাছ ঢুকে গেছে, সমুদ্রের এই প্লাস্টিক ঢুকে গেছে সমুদ্রের মাছের পেটে। সো ওই মাছ আপনি খেলে আপনার শরীরে প্লাস্টিক আসতেছে। এটা হলো এমন একটা প্লাস্টিকটা, এমন একটা জিনিস যেটা রিসাইকেবল না, মানে যেটা আমরা বডিকেও এক কোথাও একটা ডিপোজিট হয়ে নানান ধরনের অসুবিধা তৈরি, কিন্তু এটা তৈরি হচ্ছে তো জাপানে। লোহার বিকল্প হিসেবে বানাতে গিয়ে তখন তো খুব ভালো লাগছিল আমাদের। তাই যেখান থেকে আসলাম যে এই যে দক্ষতার জিনিসগুলো সব এক্সপেরিমেন্ট হয়েছে কিন্তু আসলে এই 45-এর পরের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে, যেখান থেকে আসতেছি। তাহলে এখানে এখন আসলো যে তাহলে ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট ছাড়া, ম্যানেজমেন্টের মানেই হলো যে ওই যে দক্ষতা। এক কথায় বললে ম্যানেজমেন্ট আবার আরেকটা অর্থ হবে শ্রম দক্ষতা। কথাটা ভালো করে খেয়াল রাখেন, শ্রম, অর্থাৎ একটা লেবার দক্ষ, ওকে যদি দক্ষ করে দেওয়া যায়, ওর প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, উৎপাদনশীলতা বা উৎপাদন করার সক্ষমতা বেড়ে যাবে। হচ্ছে একদম গোড়ার কথাটা। তাহলে আলটিমেটলি কি আছে, আছে হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দটা কোত্থেকে আনলাম, আমলা সম্পর্কে বলতে গিয়ে। তাহলে আমলা থেকে ম্যানেজমেন্ট আসলাম, ম্যানেজমেন্ট থেকে আসি এবার চলে আসছে সোজা শ্রম দক্ষতায়। এটা হলো অর্থনৈতিক দিক থেকে বিচারের বিষয়টা। তাহলে শ্রমদক্ষতা ছাড়া যে কোনো প্রোডাকশন, এটা বোকা, এটা গাধামি। কেন? আপনি যদি একটা সমাজের একটা প্রোডাকশনের মধ্যে শ্রমদক্ষতার খেয়াল না করেন, তার অদক্ষতাটা পুরো সমাজকে বইতে হবে। ওই যে কথা বলতেছিলাম যে ইন্ডিয়াতে একটা গাড়ি 1 লিটার তেলে 8 কিলোমিটার যায়, এটাই ম্যাক্সিমাম। যেখানে জাপানে, ওই জন্য বলতে গিয়ে জায়গায় গেছিলাম আর কি, জাপানের গাড়ির টেকনোলজিটা সেকেন্ড জেনারেশনের মধ্যে অনেক বেশি ফারিশ করছে। এইটা এখন 15 কিলোমিটার পর্যন্ত যায় 1 লিটার তেলে। তাহলে এখন আপনি ওই যে গাড়ি নিজের বলে চালা রাখছেন, ফলাফলটা কি হবে? ফলাফলটা হলো যে তাহলে এতগুলো তেল পুড়াইতেছেন খামোখা, এটা তো ন্যাশনাল লস, আপনার রাষ্ট্রগতভাবে সবার লস। এই ক্ষতিটা তো সবাইকে বইতে হতেছে, কোনো একটা মানুষ গরিব বড়লোক নির্বিশেষে সবাইকে বইতে হইতেছে। সো আপনি শ্রমদক্ষতা করবেন না, জ্ঞান বুদ্ধিটা খাটায় কম শ্রমে যাতে এটা দেওয়া যায়, তার এর প্রোডাকশন কস্টটা কম করবে, প্রোডাকশন কস্টের সুবিধাটা সব শ্রেণী ভোগ করবে। এখান থেকে আমি এখন কনক্লুশন টানবো যে শ্রমদক্ষতার জিনিসটা ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন সিস্টেম,
সেটা কমিউনিস্টের বাহাদুরির কমিউনিস্ট ইকোনমি হোক, যা ফিল করছে এখন বারবার সেটাই হোক, আর তাদের বাসায় বুর্জোয়াদের প্রোডাকশনই হোক না কেন, প্রফিটেবল বিজনেসই হোক না কেন, যে কোনো ধরনের প্রোডাকশন সিস্টেমে শ্রম দক্ষতাটা ইজ এ মাস্ট। না করলে কি হবে, না করলে ওর দায় দায়িত্বটা, এই যে ওই যে প্রায় আমি উদাহরণ দিই যেটা, যে একটা কলম বানাতে আপনার 1 ঘন্টার শ্রম লাগার কথা না, আপনি 24 ঘন্টা লাগা ফেলাইছেন। তাহলে এর যে 24 ঘন্টা ও যখন এক্সচেঞ্জ করবে, তোর কলমটার দামটা তো ওরকম হবে, সো ওই দাম দিয়ে এক্সচেঞ্জ হবে। তার মানে অন্য আর যারা যা বানাইছে ওদের ঘাড়ে আপনি চড়াই দিলেন আপনার এক্সট্রা শ্রম লাগায় ফেলাটা, অদক্ষ শ্রমটা, দায় দায়িত্বটা ওর উপরে চড়াই দিলেন। ফলে যখনই এক্সচেঞ্জ হবে আপনি তো ওর অদক্ষতাটা তো শেয়ার করে ফেলছেন, হোল সমাজের ভিতরে আপনি দায়িত্ব চাপাই দিচ্ছেন। এইটাই আরেক ভাষায় বললে যেটা বলছিলাম যে গাড়ির বিষয়টা, আপনি যখন গাড়ি এফিসিয়েন্ট গাড়ি করার সময় এসে গেছে, এই টেকনোলজি এসে গেছে, আপনি টেকনোলজিটা না নিয়ে আপনি বলতেছেন আপনার দেশি, এই দেশির কথা বলে আপনি আসলে অদক্ষপনাটা, শ্রম দক্ষতাটাকে আপনি কাজে লাগাতে চাচ্ছেন না, বা শ্রম দক্ষতা ঘরের ভিতরে পুষতেছেন আসলে। এই তো মূল কথাটা দাঁড়ালো, তাহলে আলটিমেটলি জিনিসটার সঙ্গে শ্রম দক্ষতার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। এখন আসেন আমরা জিনিসটা মূলত ইউজ করি আমরা ইয়ের বেলায়, সরকারি অফিসের বেলায়, বা ইভেন ঘরে বসে যেসব সিদ্ধান্তগুলো নিতে হয়, ঠিক কারখানা অর্থে, ইকোনমিক অর্থে, ওদিক ছাড়াও আরেকটা বড় দিক আছে অফিসিয়াল ইয়েতে, সেটা সিভিল অফিস হোক আর সরকারি অফিস হোক না। এবার আসেন যে এখান থেকে আসছে যে আমলাটা তাহলে কি করা যাবে। প্রথম কথা হলো, আমলা কথাটা সমাজে নেগেটিভ বানাইছে কমিউনিস্টরা। অরিজিনালি শব্দটা হলো ওই যে বললাম যে শ্রমদক্ষতা হলে খারাপ, মধ্যে সমস্যাটা কি, এটা করবেন না কেন আপনি, তাহলে করতে হবে, যেহেতু আপনাকে শ্রমদক্ষ হতে হবে তাহলে ম্যানেজমেন্টও দক্ষ হতে হবে, তাহলে অফিস ম্যানেজমেন্টও দক্ষ হতে হবে। যেমন আজকালকার দিনে একটা আরো মহামারী জায়গায় চলে যাবে যদি কম্পিটিশন শুরু হয়েছে, কেমন দেখেন বিদেশ থেকে একটা বিদেশটা আসে বাংলাদেশে, এখন তাকে হেল্প করার জন্য আপনি এখন বিনিয়োগ বোর্ড বানাইছেন একটা, ও ডাইরেক্ট একটা অফিসে যাবে এবং একটা অফিস থেকে সব সুবিধা পাবে সে, ওকে এখন সবগুলো মিনিস্ট্রি ঘুরে বেড়াইতে হবে, এটা যেন না হয়। কেন? এই হ্যাসেলটা যেখানে নাই সেই দেশে চলে যাবে। সো যে শ্রমদক্ষ, তার ম্যানেজমেন্ট দক্ষ, যার আমলারা দক্ষ, এই ইনভেস্টর কিন্তু সেই দেশে চলে যাবে। তাহলে আপনি যদি নিজে একটা বিনিয়োগ চান, কম্পিটিটিভলি আপনার দেশে বিনিয়োগ করাটা সুবিধাজনক বেশি, এই যদি না দেখাতে পারেন আপনার বিনিয়োগওয়ালারা চলে যাবে আপনার দেশ থেকে। সো যে কোনো কেউ, ইভেন আজকাল এই যে এক্সপোর্টিং ইনভেস্ট মানে গ্লোবাল ইকোনমি একটা দাঁড়ায় গেছে, ফলে আপনি যদি দক্ষভাবে জিনিসটা না তৈরি করতে পারেন, আপনার গার্মেন্টস তৈরি করতে যদি 2 টাকা বেশি লাগে, তা আপনি কম্পিটিশন হেরে যাবেন। সো আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে যে আপনাকে দক্ষ করে তুলতে হবে আপনার শ্রমটাকে, আপনার কাজটাকে। তাহলে একই কথাই তো আসছে আসলে ব্যুরোক্রেসির ভিতরে, মানে আমলাদের ভিতরে কি করলে কাজটা তাড়াতাড়ি করা যাবে, এই জ্ঞান বুদ্ধি ঢুকাইতে হবে। এটিকেই বলতেছে ম্যানেজমেন্ট। এই জন্য একটা অর্গানাইজ যে ধারণাটা এখন আসছে, এটাই হলো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট বলে ওল্ড স্টাইলের ডিপার্টমেন্ট আছে, এখনো আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নামই ম্যানেজমেন্ট। এছাড়াও পাশে একটা ইনস্টিটিউট খোলা হয়েছে, কি নাম বলে, নাম হলো IBA, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই দেখেন আরেকটা শব্দ দিয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বিজনেস বলতে ভাগ করা হয় না, যেটা কারখানা না অফিসিয়াল বিজনেস নাকি আমলা। তাইলে আপনি যদি আমলাটাকে দক্ষ করে ফেলতে পারেন, তাহলে এইসব যেসব অভিযোগগুলো ইউনূস সাহেবের বিরুদ্ধে আসতেছে, এই অভিযোগগুলো থাকতো না। তার চেয়ে একটা বড় কথা হলো, দেখেন আমি আপনাকে ডিটেলটা বলবো একটু পরে, আমাদের বাংলাদেশের আমলাটা দক্ষ না বলেই, মানে আপনি শুনবেন যে শেখ হাসিনা বাংলাদেশকে পুরো আওয়ামীলীকরণ করে গেছে, দলবাজিতে ঢুকাই দিচ্ছে, দলীয় ক্যাডার সব নিয়োগ পাইছে, শুধু পুলিশে না, ইভেন আমলাটা মানে সচিব লেভেলেও জনপ্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের লোক ঢুকে দিয়ে গেছে, ক্যাডার ঢুকে দিয়ে গেছে। এখন কোশ্চেন হলো, এটা ক্যাডার ঢুকাইতে পারলো কেন? চাইছে, ভালো কথা, কিন্তু চাইলেই পারলো কেন? এটা তো একটা প্রশ্ন। পারলো এই জন্য, এখানে আমার দাবি হলো যে বাংলাদেশের প্রশাসনিক সংস্কারটা এরশাদের আমলে হয়েছিল। এরশাদের আমলে ওটাকে এমনভাবে সাজা রাখছিল যে এটা একটা পার্মানেন্ট দুর্বলতা তৈরি হয়ে গেছিল। ওই পার্মানেন্ট দুর্বলতা ছিল বলে হাসিনার পক্ষে ইজি হয়েছে এটাকে একটা
আওয়ামী প্রশাসন বানায় ফেলা, আওয়ামী ক্যাডারের একটা প্রশাসন বানায় ফেলা, এবং সে এমনভাবে করে দিয়েছে, সে গর্ব করে বলতো ঘরোয়া আসলে যে আমি এমন 3 জেনারেশনের প্রশাসন বানিয়ে দিয়ে গেছি যে আমার প্রথম জেনারেশনের সচিব সভাপতি ফালাও দেয়, সেকেন্ড থার্ড আছে, ওরা ফালায় কটা ফালাবে, থার্ড জেনারেশন পর্যন্ত আপনি 3বার ফালান তারপরও আমার লোকই থাকবে। অর্থাৎ সে এটা এমনভাবে বানিয়ে দিয়েছে। এখন এইটা কেন হচ্ছে, এখান থেকে মূল কথা তুলবো আসলে। এবার একটু ব্যাকগ্রাউন্ডে যাব। আমরা এই আমলা টামলা কোত্থেকে শিখলাম, আমলা বা প্রশাসন জিনিসটা শিখলাম কোত্থেকে? ইয়েস, ব্রিটিশদের থেকে। এর আগে ছিল তাহলে মোগল আমল। তো মোগল আমলের প্রশাসন বলতে এমন কিছু না, মোগল আমলের প্রশাসন বলতে মূলত ছিল আসলে রাজস্ব আদায়। রাজস্ব মানে কিছু না, জমি আপনি চাষ করতেছেন, আপনি খাজনা দিচ্ছেন কিনা, খুব লিমিটেড জায়গায়, স্পেসিফিক জায়গায়। এই যে মুন্সি টাইটেলটা, ওদের কাজই ছিল এগুলো করা। আর এগুলোর মধ্যে সবচেয়ে দক্ষ লোকটার নামও বলে দিই আপনাকে, আকবরের সময় ছিল যে, নাম বলেছি উপরে বলবো আর, সবচেয়ে দক্ষ লোক ছিল সেটা। মানে ইম্পর্টেন্ট এই জন্য, এই যে বাংলাদেশের জমি কোনটা কোন জমি, কোন ক্লাসের জমি, মানে এখান থেকে কি ধরনের ফসল হবে, নালা 3 ফসলি না 2 ফসলি নাকি 1 ফসলি, এই যে ক্যাটাগরি অনুযায়ী খাজনা ঠিক করতে হবে। প্রত্যেক জমিটাকে চেন দিয়ে মেপে মেপে তার ক্যাটাগরি ঠিক করতেছে এবং কত বড় এই জমিটা তা ঠিক করতেছে। এই কাজটা আকবরের আমলে করেছিল। এবং এটাও সাথে ইমপ্লিমেন্টেশনের সময় আরেকটা মজা করছিল, বলছিল যে জমি যারা চাষ করতেছে তারা চাইলে পুরোনো স্টাইলে খাজনা দিতে পারে, মানে পুরোনো রেটে অথবা নতুন রেটে দিতে পারে, মানে এটাকে ওপেন রাখছে যাতে ওখান থেকে রেজিস্ট্যান্স না আসে। কিন্তু কাজটা তো জরুরি আসলে ওইটাই। এখন পর্যন্ত যে ওই লোকটার নাম ভুলে যাচ্ছে, আমি একটু করে মনে পড়বে, ওইটার উপরে ভরসা করেই কিন্তু এখন আমাদের জমির খাজনাগুলো ওখান থেকে চলে। সো লোকটা আসলে কি, লোকটা তো আসলে একটা দক্ষ ব্যুরোক্রেট। এই যে ব্যবস্থা বল, ম্যানেজার বললেন, এর মানে কি? ম্যানেজমেন্ট করে, ম্যানেজমেন্টের দক্ষ মানে তো এটিকে আপনার ব্যুরোক্র্যাট আসলে সে দক্ষ। আমরা তো আমার দরকার, তাহলে দুটো জিনিস দরকার। এইটা আমি এখন থেকে যা যা বলবো সবকিছুকে মিলাই নেবেন, দুটো জিনিস থাকতে হবে তার ভিতরে। কি কি? একটা হলো যে সে কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে, এই যে ম্যানেজমেন্ট যেটাকে বলে, এটা সে বুঝে কিনা, ঠিক আছে? সো ওকে ট্রেন করেন, আপনি যাকে দিয়ে কাজটা করাবেন তাকে এই ট্রেনিংটা দেন যে দেখো এটার ভিতরে এই কাজটা আগে, এই কাজটা পরে, এই জিনিসটা এমনি করতে, এই ম্যানেজ করলে পরে এটা বেটার ফল দিবে। একটা শিখলেন এটা। আর একটা হলো, একটা তো ট্রেনিং ফ্রেনিং আসছে, তো ট্রেনিং তো অবশ্যই দিবেন, না ট্রেন না করলে ওকে দক্ষ ম্যানেজার বানাবে কি, দক্ষ ব্রোকার বানাবেন কি করে? কিন্তু সাথে আরেকটা জিনিস আছে, এইটা বেশিরভাগ মানুষ চোখ এড়িয়ে যায়। সেটা হলো আপনি কোনো কাজটা করবেন কেমন করে, এটাকে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় বলে বিজনেস রুল। হ্যাঁ, বিজনেস রুল বলে ওদের এরকম মোটা মোটা বই আছে, যেটা হলো ইনার অফিস। এটা হলো ঠিক কনস্টিটিউশন না, আবার কনস্টিটিউশনের মতনও বলতে পারেন। ইনার অফিসটা যে ফাংশন করবে তা করার পদ্ধতি কি হবে, এটা দীর্ঘদিন ধরে ব্রিটিশদের কাছ থেকে পাওয়ার রুলটাকে আমরা আরো যতটুকু ডেভেলপ করতে পারছি সরকার বদলের সাথে সাথে বা রাষ্ট্র বদলের সাথে সাথে যতটুকু চাই। সো বিজনেস রুলটা ইম্পর্টেন্ট। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি জিনিস, সরকারি খাস জমি আপনি লিজ দিতে চান, এখন এটাকে ছেড়ে দিবেন ওই খালি ওকে দক্ষ বানাই দিয়ে? তাহলে আমলা কি করবে? আমলা মনে করেন যে আপনি ঘুষ ঠেকাইতে চান, যে পদ্ধতিতে বলে দিচ্ছেন খাস জমিতে ডিস্ট্রিবিউট করতে হবে, এটা সে মানতেছে না, মানে ফলো করছে না, তো তোকে ধরবেন কি করে? ফলো করেন এই যে, সো ও কাজের পদ্ধতি জমি ডিস্ট্রিবিউট করে করতে হবে, তার একটা ম্যাথোলজি বলে দিবেন। এইবার দেখবেন যে ওই ম্যাথোলজিটা ফেল করছে কিনা, পাশ কাটাইছে কিনা। যদি পাশ কাটে ওকে ধরবেন। এখন যদি বলা না থাকে তাহলে সুবিধা কি? ও তখন বলবে ভাই আমি এরকমই দক্ষ, এই কথা বলে কিন্তু সেই কাণ্ডটা করবে। সো একই সঙ্গে বিজনেস রুলটাও বলে দিতে হবে। আবার বিজনেস রুলটা এফেক্টিভ কিনা, আমি বলছেন খুব শক্ত করে, কিন্তু বাস্তবায়ন যোগ্য না, এটা
মানে এত কড়া নিয়মকানুন বলছেন যে এটা বাস্তবায়ন করতে গেলে মানুষের টেন্ডেন্সি হবে শর্টকাট একটা রাস্তা ধরে নেবে। সো প্র্যাকটিক্যালি যেন ওটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখতে হবে যে বিজনেস রুলটা বাস্তবায়নযোগ্য কিনা, ওরকম একটা হতে হবে। তাহলে করতে করতে একসময় ঠিক হয়ে যাবে হয়তো। কিন্তু দুটো জিনিস লাগবে তার মানে, একটা হলো যে ওকে ট্রেনিং দিবে, আর একটা হলো যে বিজনেস রুলটা সুন্দর করবে, মানে উপযুক্ত একটা বিজনেস রুল লাগবে। ওকে, এখন আমি মূল জায়গায় আসি, হিস্টোরিক্যাল জায়গা থেকে আমরা প্রথম ইয়েটা শিখতেছি। আচ্ছা, লোকটার নাম মনে পড়েছে, আকবরের আমলের লোকটা হচ্ছে টোডরমল। টোডরমল ইয়ের দিক থেকে, আকবরের দিক থেকে রাজস্ব মন্ত্রী ছিল। তখনকার দিনে রাজস্ব মানে কিন্তু জমি জমার খাজনা। সো টোডরমল রাজস্ব মন্ত্রী ছিল। সেই কিন্তু এই যে জমি জমা মেপে কোন জমিতে কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরিজনের হোল বেঙ্গলে এটা করে দিয়ে গেছে এই লোক, যেটা ব্যবহার করে এখন আমরা খাইতেছি। সো এই হলো টোডরমলের বিখ্যাত। কিন্তু টোডরমল জিনিস লোকটা ভালো দক্ষ প্রশাসক, ম্যানেজমেন্ট বুঝে ভালো। ওকে, তাহলে বাদ আমরা মূল সাবজেক্টে আসি। তাহলে আমরা প্রথম প্রশাসন শিখতেছি ব্রিটিশদের কাছ থেকে। ওরা ওদের মতন একটা প্রশাসন দিয়ে গেছে। ডেফিনেটলি প্রশাসনের ভিতরে যেটা থাকবে সেটা হলো যে যেটা তাদেরকে ফেভার করে ও ওরকমভাবেই তো প্রশাসন সাজাইছে, ওভাবেই তো ম্যানেজমেন্টটা সাজাইছে সে। এই একটাই মাত্র নেগেটিভ দিক, বাকি সবটাই কিন্তু পজিটিভ হওয়ার কথা। যেহেতু ওর পক্ষে এটা দক্ষ, ওর পক্ষে সরকারি অফিসটা ম্যানেজ করার জন্য যা যা দরকার তাই সে রেখেছে। খালি সেই সব জিনিসগুলো বাদ দিতে হতো বা বদলে নিলেই চলতো, যে এটা কেবলমাত্র কলোনিয়াল মাস্টারের জন্য কাজে লাগে। মানে যেহেতু তার ইন্টারেস্টটা আর আমাদের বেঙ্গল আর হোল ইন্ডিয়ার ইন্টারেস্টটা এক না, ওর ইন্টারেস্টটা হলো যে সারপ্লাসটা পাচার করে নিয়ে যাবে। কিন্তু এটাকে ঠিকমতো প্রফিট বেশি দেখ বা উৎপাদন বেশি হোক, অফিসটা সুন্দর চলুক, এই প্রশ্নে তো তার স্বার্থ আর আমাদের স্বার্থের মধ্যে কোনো ফারাক নেই এখনকার স্বার্থের মধ্যে। কিন্তু ওই যে প্রফিটটা সে ওখানে নিয়ে যেতে ফলে ওটা একটা সে মাস্টারের মতন রোল প্লে করবে, ওই অর্থে ব্যুরোক্রেসিটা খারাপ। ওকে, যেটা মূল কথা ছিল যে ও যেভাবে সাজাইছে ব্যুরোক্রেসিটা, আর ভালো মন্দ এটি চলে আসতেছিল পাকিস্তান আমলের পরে। আমি এই জায়গাটা এটা দ্রুত করে দিলাম। খুব মেজর কোনো ব্যুরোক্রেসিতে বা প্রশাসনিক বদল পাকিস্তান আমলের পরে ঘটে নাই। 25 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তারপরেও ঘটে নাই। মোরাললেস ওই ব্রিটিশ প্রশাসনটাই চলছিল, কিন্তু এতে সুবিধা ছিল। যেমন মনে করেন একটা ডিস্ট্রিক্টের আইন শৃঙ্খলা রক্ষাকারীর মূল মুখ্য দায়িত্ব এবং মুখ্য কর্তৃত্বওয়ালা লোকটাকে হবে জেলা প্রশাসক, ডিসি। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, একটু পরে বলি কেন, ডিটেলটা বলবো আমি কেন এটা বদলালো আর বদলালো কি বলে। ওকে, সে পুরো দায়িত্ব তাকে দেওয়া ছিল। ওকে, এই যে ম্যানেজমেন্টের আরেকটা কথা হলো যে আপনি তখনই তাকে জবাব দিতে চাইতে পারবেন যখন তাকে দায়িত্ব দিচ্ছেন। আপনি তাকে দায়িত্বই দেন নাই, দায়িত্ব জবাব দিতে কথা মানে হলো না। আবার দায়িত্ব দিয়ে ছেড়ে দিচ্ছেন, কোনো জবাব দিতে সিস্টেমে নাই, তখন এই আওয়ামী ব্যুরোক্রেটি হবে, এটা দলবাজ হবে। সো দলবাজি হওয়ার পিছনে আপনি ফাউন্ডেশনটা যদি না তৈরি করে রাখেন, তাহলে দলবাজ চাইলেই দলবাজ হইতে পারবে না। দলবাজ তখনই হতে পারবে যখন আপনি স্ট্রাকচারের মধ্যে রেখে দিচ্ছেন দলবাজ যেন হয়। কি করে? ওই যে যাকে দায়িত্ব দিচ্ছেন এই ফর্মুলাটা মানেন নাই। এক হয় আপনি তাকে দায়িত্বই দেন নাই, আর না হলে দায়িত্ব দেওয়ার পরে জবাব দিতে চাওয়ার মতো সিস্টেম নেই। তাহলে কি করতে হবে? একদিকে দায়িত্ব দিতে হবে, অন্যদিকে জবাব দিতে হবে। যেমন আচ্ছা, পরেরটা বলে নিই, বুঝতে সুবিধা হবে। এইটাই বদল করে দেওয়া হয়েছে কমিউনিস্টদের খপ্পরে পড়ে। বোঝা গেল না? ওকে, এরশাদের আমলটা ছিল আসলে প্রশাসনিক সংস্কারের আমল না, ঠিক এটা ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কার, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক সরাসরি প্রশাসন সংস্কার করার জন্য আসেনি। মানে শুরুটা ওই জন্য হয়েছে তা নয়, শুরুটা হয়েছিল এই জন্য যে এটার ভিতরে এমন এমন স্টাফ ঢুকে আছে, ওই কোন আমলে স্ট্রাকচারটা সাজানো হয়েছিল, কয়টা স্টাফ নিতে হবে, না তো কয়টা পিয়ন নিতে হবে, কয়টা অমুক কাজে নিতে হবে, এই জিনিসগুলো কখনোই খুঁজে দেখা হয় নাই যে লোকটাকে নিয়ে কাজ কি দেওয়া হচ্ছে নাকি কাজই নেই। ফলে অনেক কম লোক হলেও চলে এটা, কিন্তু কখনোই ঘুরে চেক করে দেওয়া হয় না, পাল্টা এটাকে বদলাতে হবে কোথায় কোথাও।
সোজা কথা, ওয়ার্ল্ড ব্যাংকের সিদ্ধান্ত উদ্দেশ্যটা ছিল, বা আমরা কেন গেছিলাম ওখানে, আমি বেশি ডিটেল এখানে যাবো না, এক লাইনে বলে শেষ করব। সেটা হলো যে একদম এক লাইনে বললে 78, 79, 80 এই 3টা বছর আপনারা ব্যালেন্স অফ পেমেন্ট শব্দটা শুনছেন কিনা আমি জানি না, আমি একটু বলে দিই। ব্যালেন্স অফ পেমেন্ট মানে হলো যে আপনি যে আমদানি রপ্তানি করেছেন তাতে দেখা গেছে যে আপনি ঘাটতিতে আছেন। ফলে এতে হলো কি, সরকারের একটা অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টে কয় টাকা বিদেশ থেকে আসলো আর কয় টাকা বিদেশে আপনি বেচতে পারলেন, এই বৈদেশিক মুদ্রার আমদানি রপ্তানি মানে ব্যালেন্স অফ জমা খরচের খাতা থাকে না, জমা খরচের খাতায় এইটা লেখা থাকে। এখন যদি দেখা যায় যে আপনি ডলার আয় করেছেন, মানে সরি হ্যাঁ আয় করেছেন কম, কিন্তু বাইরে থেকে পণ্য কিনে আনছেন বেশি, তাহলে এখন এই যে ইমব্যালেন্সটা তৈরি হল, আপনার অ্যাকাউন্টটা তো ইমব্যালেন্স হয়ে গেছে। এই জন্য ব্যালেন্স অফ ওই যে অ্যাকাউন্টের যে ইমব্যালেন্সটা, এই ইমব্যালেন্স হয়ে গেলে কি সমস্যা হবে? এই সমস্যা শুধু আমাদের হবে তাই না, এইটা গ্লোবাল ইকোনমিতে আপনি পার্টিসিপেট করে গেছেন। এই জন্য উদাহরণটা দেই আমি এইভাবে, যে ধরেন আমরা বছরে 100 টাকা করে ট্রাক আনি জাপান থেকে, মিৎসুবিশি কোম্পানির কাছ থেকে। এখন আমার চাহিদা তার মানে 100টা, ওই হিসাব করে কিন্তু মিৎসুবিশি কোম্পানিও সাজাইছে নিজেকে। এখন আমার অর্থনৈতিক অবস্থা ভেঙে গেছে, আমি আর কিনতে পারি না। এখন ও কি সবগুলা মিৎসুবিশি এখন সাইজ করবে? তাই ও এখন খুঁজে দেখতে চাইবে যে আমার সামর্থ্যটা কমে গেছে কেন, সেক্ষেত্রে ও হেল্প করতে চাইবে। আইএমএফ এর কাজই হলো, এটা হচ্ছে আইএমএফ এর অন্যতম রোল, যে ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি যদি হয়ে যায়, ওর প্রথম কাজ হলো ঘাটতিটা পূরণ করে দেওয়া। কেন? কারণ যার কাছ থেকে মাল কিনছে সে যদি জেনে যায় যে আমার কাছে বৈদেশিক মুদ্রা নাই, পেমেন্ট করতে পারবো না, ও তো হাত গুটাই না বেচবো না ভাই। এটা যাতে না হয়, এই জন্য আইএমএফ এর কাজই হচ্ছে এটা পূরণ করে দেওয়া। কিন্তু যদি কন্টিনিউয়াস রেকারিংলি যদি আপনি ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতিতে পড়ে থাকে, একবার এক বছর একটা সিজন অ্যাক্সিডেন্টালি হতে পারে, বারে বারে হতে থাকে, বুঝতে হবে আপনার ইকোনমি সাজানোর ভিতরে কোনো মারাত্মক গন্ডগোল আছে, এইটা চেঞ্জ করতে হবে। এই জন্য তখন আইএমএফ ওই পরে বারে হলে পরে তখন একসময় বলবে যে আপনি এটার মধ্যে কিছু রিফর্ম করতে হবে। এই রিফর্মটার নামই হলো এরশাদের আমলে, এরশাদের ক্ষমতায় আসা, এবং মানেই হলো এরশাদকে আনাই হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক তাকে নিয়ে আসছে রিফর্মটা করার জন্য। এই প্রথম কিন্তু আমাদের মেজর একটা সংস্কার ব্রিটিশ আমলের পর থেকে, এই মেজর একটা সংস্কার ঘটলো আমাদের এরশাদের সময়, এরশাদকে সামনে রেখে এরশাদকে দিয়ে ইমপ্লিমেন্ট করায়। কেন হয়েছে ওইটা ডিটেইলে আমি যাব না এখন, কিন্তু ওটা নিয়ে অনেক কিছু বলা যাবে যেত আর কি। এনিওয়ে, সার কথা ছিল আসলে দক্ষ প্রশাসনটাকে দক্ষ বানানো। প্রশাসন মানে সরকার যা আয় করে তার অফিস চালানোর খরচটা এত বেড়ে গেছে যে এই খরচটা কমানো যায়, কিন্তু এটা দক্ষ না বলে এটা খরচটা কমাতে পারে না, ফলে এটাকে রিফর্ম করার দরকার ছিল। আরেকটা বড় ওরা ওয়ার্ল্ড ব্যাংকটা জোর দিচ্ছিল, সেটা হলো যে ওই যে 460টা উপজেলা কেন করবো, যে উপজেলার সঙ্গে যদি আপনি ঢাকার কানেক্ট করে দেন, তাহলে এর ইকোনমিক অ্যাক্টিভিটি এত বেড়ে যাবে। এর প্রমাণও দেখা গেছে যে আমাদের এর আগে যে পরিমাণ গ্যাস মাটির নিচ থেকে তুলতাম, এটা তো একটা বড় চিহ্ন, দেখা যাচ্ছে যে আমাদের জ্বালানি চাহিদা ডাবল হয়ে গেছে। সো দ্যাট মিনস ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। সো রিফর্ম লাভটা হচ্ছে এখান থেকে আসলে। সো এটা করতে গিয়ে তারা প্রথম আমাদের প্রশাসনিক সংস্কার হাত দেয়, কিন্তু ওদের এটাও, এই প্রসঙ্গটা আমি এক লাইনে বলবো, ডিটেল বলতে পারবো না, আরেকদিন আর সময় করলে পরে বলবো। সেটা হচ্ছে সময়টা খেয়াল রাখতে হবে। এরশাদের রিফর্মটা হচ্ছে 82 সাল থেকে শুরু হচ্ছে, সব কিছু রেডি, কিন্তু কাগজপত্র সব রেডি ছিল। এমন না যে এরশাদ ক্ষমতা আসার পরে 24 ফেব্রুয়ারি সে ক্ষমতা, 24 মার্চে ক্ষমতা নিয়েছিল, কিন্তু পরের দিন থেকে সে লোক নিয়োগ করছে, তারা বসে কি রিফর্ম করতে হবে বুঝতে গেছে, এগুলো কিচ্ছু না, সব আগে থেকে হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের হাতে, ওরা খালি কাজ শুরু করে দিচ্ছে। ওকে, কিন্তু মূল একটা প্রণোদনা ছিল, মানে লক্ষ্য ছিল একটা কি, সময়টা হলো আসলে কমিউনিস্টদের আমল, কমিউনিস্ট ডোমিনেন্স। না আপনি বলুন আমি কি বলতেছেন, এটা জিও রহমান বলার কমিউনিস্ট করতে পারলেন আপনি না, ওখান থেকে বোঝা যাবে না। কমিউনিস্টের আমল বলতে ইডিওলজির যে জীবনী, সমাজের কি করা উচিত এই বলে পাবলিক কাছে পপুলার হলো কমিউনিজম। শাসক যেই থাক, কিন্তু পাবলিকের দিক থেকে চাহিদা, আপনার একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে কোন আইডিয়াটা ভালো,
বুর্জোরা খারাপ, কমিউনিস্টরা ভালো। সো দ্যাট ইট ওয়াজ ডমিনেটিং আইডিয়া তখন ছিল আসলে। এর ইমপ্লিমেন্টেশন কি? ইমপ্লিমেন্টেশন হলো এই যে ওরা সংস্কার করতে গিয়ে যা কিছু করবে, সংস্কার মানে ঢেলে সাজানো, সংস্কার মানে প্রথমে বহু লোকের চাকরি চলে যাবে। একটা কারখানাকে যদি আপনি সংস্কার করেন, প্রথমে সে চেষ্টা করবে যত লেবার আছে সবগুলো ছাঁটাই করে দিতে, নতুন করে সাজিয়ে এবার যেখানে যেখানে লেবার লাগবে, যেখানে যেখানে লোক লাগবে সেগুলোকেই সে রিক্রুট করবে। এটা হচ্ছে যে কোনো রিফর্মে এটা, সেটা এখন কমিউনিস্ট করলেও তাই হবে আসলে। ওকে, এই যখনই আপনি লেবার ছাঁটাই করবেন, এবং আপনি তো টার্গেট হলো যে এর ভিতরে অতক্ষণ লোক ঢুকে আছে, সো এটাকে সাজাতে গেলে আপনাকে ছাঁটাই করতে হবে। ছাঁটাই করতে গেলে এবার কমিউনিস্ট পার্টি ওটার সমর্থন দেবে, নিপাত যাক বলবে, সরকার নিপাত যাক। ঠিক তাই হয়েছিল। সো এইটা তারা আগে হিসেব করেছিল যে এই কমিউনিস্টদের এই নিপাত যাক টাইপের স্লোগানকে কি করে এড়াতে পারবে। এই জন্য সে রিফর্মটা ওভাবে করছিল। তাহলে ওর একটা বড় লক্ষ্য ছিল যে কোনোভাবে এটাকে কমিউনিস্টদের হাতিয়ার হয়ে যায়, যে আমাদের পুরো রিফর্মটা ভণ্ডুল হয়ে যায়, এটা যেন না হয়। এটা হচ্ছে একটা লক্ষ্য ছিল আসলে। ওকে, সেই জন্য অন্য যত আবর্জনা ঢুকছে সেগুলোকে অ্যালাউ করছে। যেমন ও তো জানে ও এখন একটা উপজেলা বানাতে যাচ্ছে, নতুন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বানাতে যাচ্ছে। তাহলে উপজেলা বানাইতে গেলে উপজেলা কেমনে বানাইতে হবে, মানে কি নিয়মে বানানো, এরকম মেলা আসবে, সাজেশন আসবে। কোন সাজেশনটাকে সে অ্যালাউ করবে, কোনটাকে একদম টুটি চুয়ে মেরে দিবে। এইখানে দেখা গেছে এখানে তাদেরও রোল আছে আসলে। এইবার তারা প্রশাসন সাজাবে বলে, যেহেতু নতুন প্রশাসন, তাহলে বিজনেস রুলটা কি হবে সেগুলোও তাহলে সাজাতে হাত দিতে হয়েছে। এবার এইটা করতে গিয়ে তারা লোকাল লোক নিতে হয়েছে কনসালটেন্ট হিসেবে। দুটো লোকের নাম হলো যারা এর ভিতরে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এনজিওর তরফ থেকে অংশ নিয়েছিল বদিউল আলম মজুমদার, এই যে এখনকার বিখ্যাত আমাদের ইউনুস সাহেবেরও সংস্কার ইলেকশন সংস্কার কমিটি নাকি সে প্রধান। এনিওয়ে, এনজিও মানে তো বুঝতে পারছেন, তারা গাইডেড বাই, ইনফ্লুয়েন্সড বাই একটা কমিউনিস্ট আইডিয়া, প্রগতিশীল। আচ্ছা, সেকেন্ড যে লোকটার নাম হয়েছিল তার নাম হলো ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর তোফায়েল তখন ঢাকা ইউনিভার্সিটির লোক প্রশাসন ডিপার্টমেন্টের প্রফেসর ছিল। শুনে মনে আমাদের এখানে প্রফেসরের মনে সব জানতাম, কিন্তু আলটিমেটলি সেও তো কম বেশি এদিক দিয়ে বা ওদিক দিয়ে কমিউনিস্ট ইনফ্লুয়েন্স, বা কখনো একটা প্রশাসনকে ম্যানেজমেন্ট দিয়ে সাজানোটাকে ইম্পর্টেন্ট মনে করে না। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কয়টা শিক্ষক বা স্টুডেন্ট বলতে পারবে যে হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জিনিসটা কি আসলে? এর ভিতরে দক্ষতা বলে কোনো ধারণা আছে? ভালো ম্যানেজমেন্ট, এটা যে ম্যানেজমেন্টের একটা ব্যাপার তাকে সে বুঝে শুনলাম না, এটা ভালো অফিস চালানো। তাহলে আপনাদের সাথে লোক প্রশাসনের সাথে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কি সম্পর্ক? ঠিক অনেক দূরে নাকি অপোজিট? যে পাবলিক অ্যাডে পড়ে তাকে যদি জিজ্ঞেস করেন সে হয়তো করবে। অথবা আইবিআই ডিপার্টমেন্টের সাথে আপনার সম্পর্ক কি? মিল আছে, কোনো কাজে মিল আছে, সাবজেক্টে মিল আছে? আপনার সাবসিডিয়ারি কোর্সটা কি ওখানেই পড়ানো হয়, বা ওটা কি আপনি সাবসিডিয়ারি হিসেবে পড়ান কিনা সে বলতে পারবে না। এগুলো হচ্ছে চিহ্ন যে তারা ম্যানেজমেন্টের সম্পর্কে বুঝে নেয়। তাহলে দুটো কারণ আমি বলছি, একটা হলো যে কমিউনিস্ট প্রভাব, ম্যানেজমেন্ট জিনিসটা খারাপ, নেগেটিভ। আর দুই হলো যে আমরা এই ইন্টার সাবজেক্টের রিলেশন আর বুঝি নাই আসলে, কারণ এগুলো জিনিস তো ব্রিটিশ আমলে ডেভেলপ করে নাই, ফলে ওটা তো কন্টিনিউ করতেছে। ফলে এখান থেকে যে লোকটা প্রফেসর হচ্ছে, ডক্টর ডিগ্রি নিয়ে আসছে, সেও তো একই। আচ্ছা, এখন আসে এদের কন্ট্রিবিউশনটা কি, তা দিয়ে প্রমাণ করবো যে এরা ম্যানেজমেন্ট জিনিসটা বুঝে নাই, এবং ম্যানেজমেন্ট যে লোক প্রশাসনের একটা অংশ, সবচেয়ে বড় অংশ আসলে। আদারওয়াইজ লোক প্রশাসন মানে কি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করার দরকারটা কি, আর এই কথার মূল কথাটা কি আসলে? আপনি যদি ম্যানেজমেন্টই না বুঝে থাকেন, জনপ্রশাসন যদি দক্ষ না হয়, তাহলে রাখার দরকারটা কি? এইভাবে প্রশ্ন করে তা আমার মনে হয় না যে তাদের ক্লাসে এই ধরনের কোনো প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে। এনিওয়ে, সো এই দুটা লোক ছিল প্রমিনেন্ট লোক, রোল প্লে করছে। ওকে, আমার ধারণা তারা বেছে নিচ্ছে যে এরা অন্তত কমিউনিস্ট সাজেশন দিবে না, এরা ওটা ধরে নিয়ে, আদারওয়াইজ দিত না এটা। আর এটা লোকাল কনসেন্ট্রেট একটা দেখাতে হয়, নাহলে তো ওয়ার্ল্ড ব্যাংকের কাজও হয় না আসলে। তো এই জন্য তারা দিছিল আর কি। তো এই জন্য মানে 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 কমিউনিস্ট পার্টির প্রভাব, যেমন ধরেন যে আপনি একটা উপজেলা করবেন, আচ্ছা উপজেলার ওই ওই জায়গাটায় বানাবেন লোকেশন,
এখন গ্রামের মাতবর মোড়লটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নিয়ে এসে বললো না এমনে যাবে না, রাস্তাটা এমনে যাবে, আর অমুক জমিতে হবে না, এটা অমুক জমিতে হবে। এই যে ইনফ্লুয়েন্সের ক্যাচালগুলো আসবে, যেখানে হয়তো যে তার যে মূল পারপাসটা ছিল তা হয়তো গায়েব হয়ে গেছে। এবং এই পলিটিক্যাল পার্টি মানে এর বিরুদ্ধে আবার কমিউনিস্ট আসবে, সে লোক জোগাড় করবে, পাল্টা মিছিল করবে, এমনি হইতে হবে না নিপাত যাক। এই স্লোগানগুলোতে লোক জড়ো করার লোকটা তো দিবে আসলে কমিউনিস্ট প্রভাবিত কোনো না কোনো ট্রেড ইউনিয়ন বা এই টাইপের লোক। সো ওগুলো নিয়ে তারা বেশি উদ্বিগ্ন ছিল। কিন্তু যে লোকটা কন্ট্রিবিউট করতে আসতেছে কনসালটেন্ট হিসেবে, সে কি আসলে যোগ্য, এইটার দিকে সে যথেষ্ট খেয়াল করেনি। ওকে, তাহলে আসলে ভাঙছে কোথায়, যেটা দিয়ে আমি প্রমাণ করবো যে ওরা অদক্ষ ছিল, অযোগ্য ছিল। ওকে, এটা ইম্পর্টেন্ট জায়গা। জায়গাটা হলো যে আমি অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বলছি কিন্তু কথাটা, এই যে বললাম যে ডিসি আগেকার সিস্টেমে কি ছিল, ব্রিটিশ আমলের সিস্টেম, যেটা আপনার অনেকে আগের নাম হলো আকবর আলী খান, আপনারা অনেকে আকবর আলী খানের নাম শুনেছেন। আকবর আলী খান অনেক বইটই মারা গেছেন এখন। গত 1/11 গভর্নমেন্টের সময় উনিকে কেন্দ্র করে একটা রিফর্ম কমিটিও বানানো হয়েছিল। এনিওয়ে, সরকারি আমলা মোট কথা, পরার্থ অর্থনীতি টাইপের, এটাই বোধহয় নাম তার। এরকম তো অনেক লেখা বই আছে আর কি। একটা ভালো, তুলনামূলক ভালো একটা দক্ষ আমলা, এটা মনে করতে পারি আমরা। এনিওয়ে, সো আকবর আলী খানদের আমলের যে অ্যাডমিনিস্ট্রেশন, ওরা যখন ডমিনেট করতো অ্যাডমিনিস্ট্রেশনে, সেকালে যে ডিসি সিস্টেমটা ছিল, ডিসিকেই পুরো একটা ডিস্ট্রিক্ট শহরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার। ঠিক আছে, এইবার ধরেন একটা জায়গায় আজকে একটা লোক মারা গেছে, অমুক ডিস্ট্রিক্টে একটা হট্টগোল হয়েছে, লোকাল মিছিল টিছিল হয়েছে, মারামারি লেগে গেছে, মারামারি কন্ট্রোল করতে পারে নাই, দুটো লোক মারা গেছে, বল জিনিসটা ছড়াই যায়, তখন কি হবে, পুলিশ গিয়ে এটা থাপড়াইতে গিয়ে গুলি করছে, দুটো লোক মারা গেছে। ওকে, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাকে কিছুই বলা হয় না, মনে করেন সিস্টেমে। তাহলে কি হলো, তাহলে একদিকে আপনি ক্ষমতা দিলেন ডিসিকে, আবার কেউ সেন্ট্রাল থেকে জিজ্ঞেস করলে লোক মরলো কেন, তোমরা কি ঘুমাইতেছিলা, ওকে জিজ্ঞেস করছে না যে তুমি এটা আগে টের পেলা না, তোমার গোয়েন্দা বিভাগ নেই, এই পক্ষ যে এরকম ভাবে মারামারি করবে, এরকম ভাবে যেটা গুমরাচ্ছে, এটা কিছু করবে বলে তুমি এটা আগে টের পাও নাই কেন, আগে থামাও নাই কেন, আগে 140 দ্বারা জারি করো নাই কেন। এই যে দুই পক্ষ মারামারি করছে, দুই পক্ষ কোনোটাই তো আমার স্বার্থে না, কিন্তু তুমি এই যে আইন শৃঙ্খলা ভেঙে দিচ্ছ, এতে যে তোমার উপর আস্থা ভেঙে যাবে, এতে ক্ষতি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তুমি এটা করেছো কেন। তাহলে ওকে জবাবদিহি করতে চাইতে হতো, কিন্তু একটু আগে ফর্মুলা বলেছি, জবাবদিহি চাইতে গেলে কিন্তু আগে ওকে দায়িত্ব দিতে হবে। তাহলে প্রথম কাজ হলো ওকে দায়িত্ব দেওয়া, এইটা ছিল ওল্ড সিস্টেম। এখন জবাবদিহিটা পরে এবার ওকে চাওয়া হয়েছে কি না হয়েছে, এগুলো সমস্যা ছিল। ওকে, এই সমস্যাটার সমাধান কমিউনিস্ট সমাধান, এইটা ওরা আমলা কথাটা থেকে আসছে। এই যে আপনি বললেন আমলাতান্ত্রিক জটিলতা, এই শব্দগুলো কোথেকে আসছে, এই শব্দগুলো মানুষ যখন সরকারি অফিসে গেছে, সরকারি অফিসে কাজ করে না, মানে ঢিলা। এই ঢিলা কথাটা মানে কি, মানে এর উপরে যে নজরদারি সেটা দুর্বল। আর ওই যে বললাম যে আগে আপনি একটা দায়িত্ব দিবেন, এরপরে দায়িত্ব কাজ বুঝে নেবেন, তো দেরি হয়েছে কেন, এতক্ষণ সময় লাগলো কেন, এই যে কোন কোন জিনিস দিয়ে লোকে একদম চেপে দেবেন, যখন বলবেন যে এখন মারামারি হয়েছে, 5 লোকের মাথা ফেটে গেছে, সেগুলো প্রমাণ হলো যে তুমি অ্যাক্টিভ না, তুমি আগে টের পাও নাই সমাজে, তোমার সমাজে কি গন্ডগোল লাগতেছে, কোন লোকটা কি গ্যাঞ্জাম করতেছে, কোন লোকের স্বার্থটা আইন শৃঙ্খলা রক্ষার বিরোধী, সেটা তোমার আগে বোঝা উচিত ছিল। সো এগুলো হচ্ছে দায়িত্ব দেওয়া এবং বুঝে নেওয়া, সে দুটো জিনিস করতে হতো। কিন্তু কমিউনিস্টরা সলিউশন দিল যে এটার সমাধান সহজ ছিল, এই বুঝে নেয় লাল ফিতা, এই যে ব্যুরোক্রেসি বলতে হবে একটা লাল ফিতা, মানে ফাইল ফিতা দিয়ে বাঁধে, ওইখান থেকে আসছে লাল ফিতা। তো তোমরা লাল ফিতার ফাঁদে পড়ছো দেখে না, এটা হচ্ছে, তাহলে কি সমাধান কি, খুব সহজ, ওর উপর একটা জনপ্রতিনিধিকে বসাই দাও। জনপ্রতিনিধি মানে এমপি, জনপ্রতিনিধি মানে উপজেলা চেয়ারম্যান, মানে যে পাবলিক দ্বারা নির্বাচিত। একটা পাবলিক দ্বারা নির্বাচিত লোককে যদি উপরে বসায় দেয়, তাহলে সব সমাধান হয়ে যাবে। এই হলো কমিউনিস্টদের চিন্তা, এই সমাধানটাই দিয়েছিল এরা দুজন। ফলে এবার পুরো জিনিসটা চেঞ্জ করে দিলেন আপনি এখন, যে তাহলে এখন দেখেন পরে কি হচ্ছে এখন, মানে এটা 87 সালে একটি এক্সিকিউট হয়ে গেছে, এটা কিন্তু 87 সাল থেকে নতুন নিয়মটা চালু হয়ে গেছিল, এই যে সবকিছুর উপরে জনপ্রতিনিধি বসে দিলে সব সমাধান হয়।
ওয়ার্ল্ড ব্যাংক এটা রাজি হয়ে যায় এই জন্য যে নাইলে আবার কোন কমিউনিস্ট বুদ্ধি এসে ঢুকে যাবে আর এক সমস্যা হবে, তা উঠু গোলেই হয়, এটা বেশি সে দেখতে চায়নি আসলে। ওকে, এর পরিণতিটা কি হলো এখন? এই যে সবকিছুর উপর এমপি বসে দিলে, তার মানে একটা ডিস্ট্রিক্টের মালিক হয়ে গেল একটা এমপি। ঠিক আছে, এইবার এখন আসেন, আজকে মনে করেন আওয়ামী লীগকে, আপনি ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, আপনি বিএনপিকে মিটিং করতে দেন নাই, তাহলে কার কাছে জবাব দিতে চাবেন? ঢাকাতে হাসিনা আছে, সে বলে দিচ্ছে যেন না হয়, তো সেটা করে যে হাসিনা খুব খুশি। কিন্তু এইটি তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হবে, এখন বিএনপি ওরা জোর করে ইয়ে করবে, রাস্তায় মারামারি হবে আননেসেসারি। আর আপনি তার রাইট ভঙ্গ করছেন, তাকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে দিবেন না, এগুলো কোনোটাই দিলেন না আপনি। তাহলে এই যে এমপি, এইবার এমপিরাও নিজের দেখেন কোনো বিজনেস বুক নেই, সে কি পদ্ধতিতে কাজটা করতে বাধ্য তা কিচ্ছু বলে দেন নাই। তাহলে এইবার তো তার জমিদারি চালানো ছাড়া তো কিছুই নামে না। এইটাতে এই ফ্যাসিজমটা এখান থেকে উঠবে, এবার দলবাজিটা এখান থেকে উঠবে, যেহেতু সিস্টেমটা বানিয়ে দিচ্ছেন যে তা সে হলো সর্বসর্ব যা খুশি তাই করবে। এটা আরো ভালো বোঝা যায়, যেখানে প্রায় উদাহরণটা দেই আর কি, যে প্রত্যেকটা জেলাতেই বা উপজেলা পর্যায়ে সরকারি খাস জমি আছে, সরকারি খাস জমি ফেলে না রেখে আপনি লিজ দিতে পারেন। এখন ডিসির আমলে ডিসি এটা লিজ কি করে দিবে তা বিজনেস রুলের মধ্যে লেখা আছে, ওটা ভাঙলে পরে আপনি ডিসিকে এইবার চার্জ করে জেলেও পর্যন্ত দিতে পারেন। কিন্তু যখন এমপির কর্তৃত্ব চলে গেল, তখন ডিসি দেখলে আমার তো ভালো, আমার দায়িত্ব নাই, এখন কিছু হলে বলবে ভাই এমপি সেভ করছে, অথচ ওখান থেকে ঘুষটা সেও পাইছে। তাহলে সুবিধা হলো এখন এমপির নামে সব চালাই দেওয়া যাবে, এবং এমপি সবকিছু নিজের পছন্দের লোকের কাছে দিবে, এবং তার সেও যদি কোনো বিজনেস রুলের আন্ডারে না, ফলে সেইটা দিয়ে কোনো অন্যায় করছে কিনা এটা বোঝার কোনো উপায় নেই। তাহলে সার কথাটা হচ্ছে এই যে আগের যেটা ডিসি সিস্টেম ছিল, আগের যেটা প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল, সেটাকে সরিয়ে ভেঙে ওরা ভাবলো এটাকে দক্ষ করা যাবে যদি একটা নির্বাচিত প্রতিনিধি দিদি, তাইলে হয়ে যাবে। অর্থাৎ ম্যানেজমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে এটাই হবে। জিনিসটা ছিল আসলে যাকে দায়িত্ব দিবেন তার কাছ থেকে কাজ বুঝে দিবেন, আর বিজনেস রুল থাকতে হবে। এই হচ্ছে মোটা দাগে মূল স্ট্রাকচার, এটা এনশিওর হতে। কিন্তু দেখা গেল এখানে ওরা যেহেতু বুঝেই নাই প্রবলেমটা, তারা ভাবলো যে এটা জনপ্রতিনিধি দেয় নাই, দিলেই হলো সবচেয়ে ভালো হয়ে যাবে। আর জনপ্রতিনিধির হাতেও যে কোনো হাত করা নাই, ও যে যা খুশি রায় দিতে পারে, যা খুশির দিকে এটা নিয়ে যেতে পারে, এই যে অবারিত ক্ষমতা তাকে দেওয়া হলো জনপ্রতিনিধি বললা। আর পরের দিকে হয়ে গেল যে হাসিনার জনপ্রতিনিধি মানে বুঝেন, সে তো বিনা ভোটে নির্বাচিত, ফলে জনপ্রতিনিধি এরকম। তাহলে হয়ে গেল কি, এটা রান রাজত্ব একটা, আপনি যাকে খুশি তাকে ওই খাস জমি লিজ দিতেছে। যে কোনো অ্যাবিউজ গুলা যে হচ্ছে, খালি এমপি বলছে এইটা বললে ডিসি যা খুশি তাই করতে পারছে। তাহলে এটা হয়ে গেল, এটাই আলটিমেটলি 16 বছর ধরে এখন যে ফ্যাসিজমটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পিছনে কাঠামোগত সুযোগ কি পাইছে হাসিনা, চাইলেও আর পেরে গেল। এটার উত্তর কি? এটার উত্তর হলো যে ওই যে 27 সালে যে সংস্কার করে দেওয়া হয়েছিল, ওটা একে হেল্প করছে। তাহলে এখন আমি এখন বলবো যে কি করলে ঠিক হতো, তাহলে আবার বুঝতে পারেন আমার আলোচনাটা আরো একটু পরিষ্কার হতো আর কি, মানে অ্যাকচুয়ালি কোনটা মিন করছি আমি। তাহলে কি হতে পারতো? প্রথম কথা হলো যে তাহলে কি আমি বলতে চাচ্ছি যে জনপ্রতিনিধির ডিসির উপরে কিছু বলার নাই? তাহলে আবার তার জনপ্রতিনিধি হওয়ার দরকার কি? এটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমাকে। ওকে, কথা সোজা। আমার প্রথম তত্ত্ব হলো ডিসিকে আবার ফেরত দিতে হবে সমস্ত ক্ষমতা, সবকিছু ডিসি হাতে থাকবে চিফ এক্সিকিউটিভ হিসেবে। ওকে, এইবার ডিসির কাছ থেকে বুঝে নেওয়ার জন্য আপনার বিজনেস রুল করেন, মাসিক সভা করেন, যেখানে তাকে জবাবদিহি করতে হবে। আর ওই বিজনেস রুলের বই অনুযায়ী করছে কিনা ওটা নিয়ে কোনো অভিযোগ আসলে বা ওটার ভিত্তিতে তার কাজের মূল্যায়ন করা হবে। ওকে, কাজের মূল্যায়ন আরো সহজ পথ দিয়ে দিই। ধরা যাক যে আমি তো বলছি তাহলে ইয়ের এমপির মানে জনপ্রতিনিধি কি কোনো কর্তৃত্ব থাকবে না ইয়ের উপরে? না, থাকবে, থাকবে আবার থাকবে না। কিরকম? সোজা করে দিই একদম ডাইরেক্ট, ডিসিকে কোনো হুমকি দামকি ডেকে পাঠানো না, এটা জনপ্রতিনিধি করতে পারবে না। তাহলে কি করে করবে? এটা খালি ঘুরাই দেবো আমি ডিসি বা উপজেলা চেয়ারম্যানের টিএনও বা ডিসির বিরুদ্ধে বলার একটা জায়গা থাকবে, ডাকবাক্সের মতো।
এটা হতে পারে দুই জায়গায়, অথবা একই সাথে দুটোই থাকতে পারে। একটা হতে পারে সংসদ কমিটি, লোক প্রশাসন বিভাগের একটা সংসদীয় কমিটি দিলে, সংসদীয় কমিটিতে আমার ডিস্ট্রিক্টের ডিসির বিরুদ্ধে আমি অভিযোগ দিচ্ছি, বা একটা জবাবদিহিতা দিচ্ছি, একটা প্রশ্ন করেছি। সো একটা রেগুলার হতে পারে যে লোক প্রশাসন মন্ত্রণালয়ের ভিতরে একটা বক্স, না আজকাল তো সবই সোজা, অনলাইনে আপনি মেল লিখে পাঠিয়ে দিলেন, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে, আরেকটা হতে পারে, দুটো একসাথে করতে পারেন, আপনি সংসদীয় কমিটিতেও অভিযোগ দায়ের করা যাবে বা প্রশ্ন উত্তর করা যাবে। সো জনপ্রতিনিধিরা করবে কি, এই ডিসি বা টিএনওর উপরে ওইখানে জবাব দিয়ে চাইবে লিখিতভাবে। তাহলে লিখিত হওয়ার কারণে রেজিস্টার থাকলো, উল্টাপাল্টা গোপন আলোচনা এগুলোর কোনো সুযোগ থাকবে না। আর ওইখানে জবাব দিয়ে করবে পাবলিকলি, তাহলে ডিসি জবাব দিয়ে তার আওতায় গেল, আর জনপ্রতিনিধিদেরও তাদের উপরে কন্ট্রোল করার সুযোগ আছে, কিন্তু ইনডাইরেক্ট কন্ট্রোলটা ইনডাইরেক্ট দিতে হবে, এটা আমার আর্গুমেন্ট। ইনডাইরেক্ট কন্ট্রোল দিলে কি হবে, তাহলে এই যে নিজের দুজন মিলে ঘুটু পাকায় পার্টি ধরে নিয়ে এসে দুজনে ভাগ করে নিয়ে নিল, এইটা করতে যাচ্ছে না। এখনকার সিস্টেম হলো যে ডিসি তো কেউ না, এমপি যেটা ঠিক করে দিবে ওইটাই ডিসি করে ফলো করতে হবে, আর ডিসি ওইটা করতে খুব ভালোবাসে, কারণ সে বলবে আমি তো করি নাই, এটা এমপি আমাকে বলছে, তো ওর তো কোনো দায়িত্ব নাই। তাহলে তিনটা জিনিস এখানে ফেল করছে। তাহলে মূল যে কথা দিয়ে শুরু করছিলাম, যে একটা হলো যে কাউকে সুনির্দিষ্ট দায়িত্ব, এবং সেই লোকটা প্রশাসনিক লোক হলে বেটার, অর্থাৎ ডিসিকেই পুরো কর্তৃত্ব দিতে হবে, যেন ওকে চার্জ করা যেত এখানে আজকে মাথা ফাটলো কেন, এখানে আজকে গন্ডগোল হয়েছে কেন, তোমাকে তো দায়িত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবা, তো তুমি ফেল করছো। সো এইটার জন্য তোমার পয়েন্ট কাটা যাবে বা কিছু একটা করতে পারি আমরা। আর তাহলে জনপ্রতিনিধির রোলটা কি হবে, জনপ্রতিনিধি তার সমস্ত অভিযোগ সে অবশ্যই ইয়েকে চিঠি লিখতে পারে, ডিসিকে চিঠি লিখতে পারে, বলতে পারে, বাট আমি তোমার উপরে কর্তা, আমি যা বলবো তোমাকে শুনতে হবে না, এটা না। ডিসির জবাবদিহিতার জায়গা হতে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হতে পারে ডিপার্টমেন্টের, আর একটা হতে পারে তার পার্লামেন্টের যে সংসদীয় কমিটি সেখানে। তাহলে জবাবদিহিতাগুলো নেওয়া যাবে। আর বিজনেস রুল হতে হবে পরিষ্কার করে, যেটা প্রায় আমি বলি যে ওই যে খাস জমি কি করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তার একটা রুল বলে দিতেন, এই রুলটা যে ভায়োলেট করছে তাকে ধরবেন, ভায়োলেট করবে স্বভাবতই ডিসি, তো ডিসিকে ধরবেন। আর এই ব্যাপারে ডিসির কাজের ব্যাপারে যা কিছু অসন্তোষ আছে জনপ্রতিনিধি সেটা বলবে। তাহলে কি হলো, একই সঙ্গে এইটা হলো ম্যানেজমেন্ট জিনিসটাকে এস্টাবলিশ করা যাবে। কিন্তু আপনি যদি পুরনো ব্রিটিশ আমলের সিস্টেমটাকে ভাঙার জন্য এইটাকে আপনি আমলা বলে এর বিরুদ্ধে সমস্ত ঘৃণা ছড়াইছেন, ছড়াই যেটা করলেন, এটা তো আরো বেশি পুরো জিনিসটাকে একটা এমপির পকেটে ঢুকে দিলেন, তো ওটার একটা ফ্যাসিজম নিতে হবে। আসলে এটি তো হাসিনার জন্য দলবাজি প্রশাসন, আওয়ামী ক্যাডার বানায় ফেলার জন্য সমস্ত কাণ্ড আপনারা করে দিয়ে গেছেন, বোঝা গেল? তাহলে আমলা জিনিসটাকে আপনি পজিটিভলি যদি দেখতেন, তাহলে আমি যেটা বলতেছি এটা করতেন, এগুলো খুঁজে বের করতেন। আপনি কখনোই ডিসির হাত থেকে ইয়ে কেড়ে নিতেন না, ক্ষমতা কেড়ে নিতেন না, ওর তো প্রশাসনিক লোককে কি করতে হবে, তারপর না ওকে চেপে ধরবো আমি, তুমি এটা হয় নাই কেন? ডিসি ইয়ে তো এমপ্লয়ি না, এমপি তো এমপ্লয়ি না, এমপি হতে পারে তদারককারী, জনগণের পক্ষ থেকে হয় নাই কেন এই প্রশ্নটা করেন। জনগণ মানে পাবলিক ডাইরেক্টলি এমপির কাছে নালিশ দিবে, ডিসি অফিসে গেছিল আমাকে এমনি এমনি হয়রান করছে, এইবার ওইটা নিয়ে সুনির্দিষ্ট ইয়ে করে ডাক পক্সটা চিঠি দিবে, ওইটা জবাব দিতে হবে ডিসিকে। তাহলে জবাবদিহিতা আগে দিতে হবে, দায়িত্ব নেক্সট হলো জবাবদিহিতা, আর জনপ্রতিকে রাখতে হবে ইনডাইরেক্ট। এগুলো যদি আমরা করতে পারতাম তাহলে এইটা রিয়েল একটা এফিসিয়েন্ট। আর ওই যে মোটের উপরে আপনি মিনিস্ট্রিতে, লোক প্রশাসন মিনিস্ট্রিতে কি কতটা দক্ষ, কি কাজ করতে পেরেছে না করছে, ওইটার মার্কিং সিস্টেম করেন আপনি, যেগুলো ঘটনা প্রমাণিত হয়ে যাবে ওইদার লোক প্রশাসনের মধ্যে অথবা সংসদীয় কমিটিতে, ওটার ভিত্তিতে মার্ক কাটেন, আপনি পয়েন্ট কেটে নেন, এবার পয়েন্ট কেটে নিয়ে ওটার ভিত্তিতে তার পদোন্নতি হবে কি হবে না ওটার সাথে জুড়ে দেন। তো তাকে তো জবাব দিতে আনার মানে তো এইটাই আসলে। সো জবাব দিতে কথার মানেই হলো, এক হলো দায়িত্ব দিবেন, দুই হলো জবাব দিয়ে বুঝে নেবেন। আপনি যাকে দায়িত্বই দেন নাই তাকে জবাব দিয়ে করতে পারবেন না তো আপনি। ওই যে ও পাশ কাটায় যায় বললো আমি তো না, এমপি বলছে আমি করে দিচ্ছি, এই তাহলে হোল জিনিসটা দাঁড়ালো হলো ম্যানেজমেন্ট। আরো একটা সংস্কার আমি বলছি, এই যে এখন এটা বাড়তি মূল কথাটা বলা হয়ে গেছে,
প্রার্থী বলছি এই কারণে, এই যে আপনি দেখছেন যে 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 রাজশাহীতে যে রাজশাহী পুলিশ একাডেমি যেটা, সেখান থেকে দেখা যাচ্ছে এসআইদের ফেলতে ফেলতে 349 জনের বোধহয় 100 জনেরও কম বোধহয় টিকছে, বাকি সবই ক্যাডার বলে ফেলে দিতে হয়েছে। তাহলে এই জিনিসগুলো কেমনি সামলাবেন আপনি আগামীতে? খুব সহজ জিনিসটা। আসলে এখন বেসিস হচ্ছে বিসিএস দিয়ে আসলে পরে ওকে আপনি নিতে হচ্ছে, ওকে রেখে দেন, এটা পুরো নিয়ম রাখতে হবে, পুরো নিয়ম রেখে এটা সংস্কার করে দিতে, এমন সংস্কার করতে হবে যে পুরো নিয়মটা অটোমেটিক্যালি রেখে দেবে। আপনি পুরো নিয়মটা রেখে দিয়ে ক্যাডার আছে থাক, এরকম আগেকার মতন ভাবে বিসিএস দিয়ে রিক্রুটও করতে থাকেন দুই তিনটা, নো প্রবলেম। কিন্তু এবার একটা নতুন নিয়ম ঢোকান, পুরা অ্যাডমিনিস্ট্রেশনটাকে সাজান ম্যানেজমেন্ট দিয়ে, ম্যানেজমেন্টের কোর্স চালু করেন। আমাদের পিএটিসি মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং একাডেমি যেটা সবারে, ওটাকে দিয়ে কোর্সগুলো চালু করে। আমি ইভেন এমনও সাজেস্ট করেছি কয়েকজনকে, আমি বলছি যে যদি ম্যানেজমেন্ট জানাও গ্লোবালি রিনাউন্ড লোককে আনতে হয়, তাদেরকে দিয়ে আপনি সিলেবাসটা তৈরি করান, এটাও পয়সা খরচ হবে না আমাদের। সিম্পলি আমাদের কোনো একটা মিনিস্ট্রি যদি গিয়া ওয়ার্ল্ড ব্যাংককে বলে আমরা এরকম ম্যানেজমেন্টে রিফর্ম করতে চাই, তোমরা একটু ভালো রিনাউন্ড ম্যানেজমেন্ট কোম্পানিকে আমাদের সাথে ত্যাগ করে দাও, তোমরা বেছে দাও, আর এটা যা খরচ করছে কিন্তু তোমাদের দিতে, ওদের এমন কোনো টাকা লাগবে না, 1 থেকে 5 মিলিয়নও লাগবে না, আমার ধারণা কয়েক মিলিয়ন, 2-1 মিলিয়ন লাগবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের জন্য বড় কোনো টাকা না। ওরা খালি একটা কোম্পানি বেছে দিবে, প্রাইস কুপার হাউস টাইপের একটা কোম্পানি আছে যারা খুব রিনাউন্ড কোম্পানি, যারা ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সি কাজ করে দেয়, কেপিএমসি বলে আছে একটা, এরকম ওয়ার্ল্ড রিনাউন্ড অনেক কোম্পানি আছে, ওদের কিন্তু আপনি সিলেবাসটা করাবেন। আর ট্রেনারদের ট্রেনিংটা, যারা ট্রেন করবে অ্যাডমিনিস্ট্রেশনের লোকদেরকে, তাদের ট্রেনিংটা ওটা ওরা দিয়ে দেখ, ওদের একজন এসে ঢাকায় একটা বসিয়ে মূল ট্রেনারদের ট্রেনিংটা করে দিবে। ওরা দুটা কাজ করবে, একটা হলো সিলেবাসটা বানিয়ে দিবে, আর হলো ট্রেনারদের ট্রেনিং। এইবার এই কাজে আপনি যুক্ত রাখেন আইবিএ ডিপার্টমেন্টকে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি পাবলিক এডুকেশন রাখতে হবে, নো প্রবলেম, মানে মনিটরিং হিসেবে কোন দিকে যাচ্ছে কি হচ্ছে, এরা ঘুরায় উল্টা জিনিসটা রিপোর্ট করবে, এটা ঠিক মতো জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে। যখন এটা শেষ হয়ে যায় 1 বছরের মধ্যে, এটা 1 বছর বেশি লাগার কথা না, ট্রেনার যখন রেডি হয়ে গেছে এইবার কোর্স বানান, 1 বছরের কোর্স, 6 মাসের কোর্স, 3 মাসের কোর্স, প্রত্যেককে যে যে ডিপার্টমেন্টের লোক না 3 মাসের কোর্সটা একটা লাগবে। আচ্ছা থেকে কি লাগবে, যে বিসিএস পাস করে ঢুকছে এরকম যে কাউকে 3 বছরের মধ্যে এই 3টা কোর্স শেষ করে আসতে, যে শেষ করে নাই সে 3 বছরের পরে আউট হয়ে যাবে, চাকরি ওখানে শেষ। কথা বোঝা গেল? তাহলে আপনি হোল অ্যাডমিনিস্ট্রেশনটাকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড, কে কার খালা চাচা ওইটা দেখে আপনি তার পদোন্নতি দিয়ে দিলেন, ও ওই যে বাসায় লোক পাঠাইতেছেন, ওর ফ্যামিলি হিস্ট্রি দেখেন, ওকে আওয়ামী লীগ করতো না বিএনপি করতো, এটা ওইটার বেসিসে আপনি তার পদোন্নতি দিতেছেন, নো, এটা হতে পারে না। এটা এই যে দলবাজিটা আপনি ভাঙবেন কি দিয়া, যখনই ওর ভিতরে ম্যানেজমেন্টে ঢুকাই দিবেন, আমি ম্যানেজার কোর্সগুলো করে আসছেন কিনা আপনি, 3 বছরের মধ্যে 3টা করে আসতে হবে, অ্যাকচুয়ালি হলো 1 বছর 9 মাস, এবং যেটা করেন এটা অটোমেটিক বাদ পড়ে যাবে। এই জন্য বলছি যে রিক্রুটমেন্ট এখন নিতে থাকেন, কোনো প্রবলেম নাই, ওকে। যেগুলো ওল্ড স্টাফ সেগুলোকে করেন, ফোর্স করেন, যারা ওল্ড আগেকার বয়স্ক হয়ে গেছে ওদের 3 মাস আর 6 মাসেরটা মাস্ট, যে না করবে সে ওই যেখানে আছে ওখানেই বন্ধ হয়ে যাবে, এরপরে তো পদোন্নতি নেই। বুঝতে পারছি? সো হোল অ্যাডমিনিস্ট্রেশনটাকে আপনি ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড করেন, তাহলে পুরো জিনিসটা আপনার নতুন ভাবে ডেলে সাজে, এই যে এইটাই আপনাকে একটা এমন জিনিস দিবে, তখন আপনি দলবাজিটা ভাঙতে পারবেন। এছাড়া এর সহযোগী বা এর উপযোগী কোনো কনস্টিটিউশনাল রিফর্ম লাগে সেটা আপনি করেন না, এটা আলোচনা এর ভিতরে আমি আনছি না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই যে মূল অ্যাডমিনিস্ট্রেশনটাকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড হইতে হবে। যে ম্যানেজমেন্ট দক্ষতা নেই, ডিসির কাজটা কি আসলে, ম্যানেজমেন্ট দক্ষতা আসলে জিনিসটা মূল কাজ বলতে এইটাই, কোন কাজটা আগে করবে, কোন কাজটা পরে করবে, কোন কাজটা এইটা করতে গেলে করাই যাবে না, এই জিনিসগুলো তাকে বলে দিবে, পাখি পড়ার মতন করে তাকে বুঝাই দিবে,
এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সো অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা, অ্যাডমিনিস্ট্রেশন আর ম্যানেজমেন্ট একই জিনিস তো আসলে। দক্ষ একটা অ্যাডমিনিস্ট্রেশন, দক্ষ একটা ম্যানেজমেন্ট একই কথা তো আসলে। দক্ষ আমলাটাকে দক্ষ বানায় দেন আপনি। আমলাটাকে দক্ষ না বানায় আপনি এর উপরে জনপ্রতিনিধি বানিয়ে দিলে ঠিক হয়ে যাবে, এই যে কমিউনিস্ট আইডিয়াটা, এটা ভুল। এটি আমি এতক্ষণ ধরে বলতে চাই। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।